আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 1 পাউন্ডের কেক তৈরি করে দেখাবো, তাও আবার চুলাতে। একদম নরম তুলতুলে পারফেক্ট একটা স্পঞ্জ কেক আজকে তৈরি হবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। 1 পাউন্ড কেকের জন্য আমাদের লাগবে হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ চা চামচ বেকিং পাউডার। এই শুকনো উপকরণ আমরা খুব ভালোভাবে চেলে নেব। আমি সাধারণত এটি দুবার চেলে থাকি। এখন একবার চেলে নিচ্ছি এবং যখন আমাদের ডিমের ফোমটা হয়ে যাবে তখন আমি আরেকবার চেলে নেব। স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে এই শুকনো উপকরণটি চেলে নেওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি পাউন্ড কেক করে থাকেন তাহলে এটা চেলে না নিলেও হবে। ভালো মতো চেলে নেওয়ার পরে আমরা এই পাত্রটিকে এক সাইডে রেখে দিব। এখন আমরা এখানে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে সয়াবিন তেল দিতেও পারেন অথবা আপনারা চাইলে এটাকে ইগনোর করতে পারেন। 1 পাউন্ড কেকের জন্য আমি এখানে ব্যবহার করছি হাফ কাপের সামান্য কম চিনি। আপনারা যারা চিনি বেশি পছন্দ করেন তারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। চিনি এবং সাথে নিয়ে নিব 1 চিমটি পরিমাণ লবণ। এখন আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমাদের 1 পাউন্ড কেক বানানোর জন্য এই 2 ডিমই যথেষ্ট। এখন আমরা ডিমের কুসুম ও ডিমের সাদা অংশ আলাদা করে নেব। আপনারা চাইলে একসাথে এটা বিট করতে পারেন, কিন্তু ডিমের কুসুম ও ডিমের সাদা অংশ যদি একসাথে বিট করেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। অনেকেই বলে যে ডিমের কুসুম ও সাদা অংশ একসাথে বিট করলে নাকি কেক হয় না, স্পঞ্জি হয় না। ফলে এটা আসলে ভুল ধারণা। অ্যাকচুয়ালি সময়টা বেশি লাগে, তাছাড়া আর কোনো কিছু হয় না। আপনারা যারা বিগিনার আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নেওয়ার জন্য। আমি এখানে মিয়াকো বিটারটা ইউজ করছি এবং এই বিটারের সাহায্যে আমি এখন এই ডিমের সাদা অংশের একটা ফোম তৈরি করে নিব। প্রথমে আমি 1 স্পিডে ডিমের ফোমটাকে বিট করে নিব। আমার বিটারে 5 পর্যন্ত স্পিড রয়েছে। যখন আমরা একে দিয়ে বিট করব এবং ডিমের অংশে আমরা যখন একটু ফেনা ফেনা দেখব তখন আমরা এটাকে মিডিয়াম স্পিডে বিট করতে শুরু করব, অর্থাৎ স্পিড 3 থাকবে। আর একটা টিপস অবশ্যই ফলো করবেন, যেই ব্র্যান্ডেরই বিটার হোক না কেন আপনারা একটানা কখনো বিট করতে যাবেন না। বিটারকে মাঝখানে কমপক্ষে 2-3 সেকেন্ডের জন্য একটু রেস্ট দিবেন। আমি এভাবে বিটারকে একটু রেস্ট দিয়ে দিয়ে কাজ করি, না হলে বিটার নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। নিশ্চয়ই এখন আপনারা এই ডিমের ফোমটা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ এটা ফোমি হয়ে এসেছে। এখন আমি এর মাঝে ধীরে ধীরে চিনি অ্যাড করে দিব। চিনি যেহেতু পানি ছাড়ে এই জন্য চিনি একবারে দেয়া যাবে না, আমরা অল্প অল্প করে চিনি দিব এবং এটার ফোম তৈরি করে নেব। আমি যেভাবে কাজ করছি আপনারা প্লিজ এইভাবে স্টেপ বাই স্টেপ আমার টিউটোরিয়ালটা ফলো করবেন। ইনশাল্লাহ আপনারা বাসায় বসে অনেক সুন্দর কেক বানাইতে পারবেন। আপনাদের কোথাও কোনো কোর্স করতে হবে না, জাস্ট এই ভিডিওটা আপনি ফলো করেন। ডিমের এই ফোমটা হতে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। যখন আমাদের চিনি মেশানো হয়ে যাবে এবং কিচকিচ ভাবটা থাকবে না, তখন আমরা বুঝে নিব যে আমাদের ফোমটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন ফোমের কনসিস্টেন্সিটা ঠিক কতটুক থাকবে। ডিমের ফোম যে একদম পারফেক্ট হয়েছে এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে, আপনারা এই ফোমের যে পাত্রটা আছে এটাকে যদি আপনারা উল্টিয়েও রাখেন তারপরও ডিমের ফোম একটুও নড়াচড়া করবে না। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই পাত্রটা উল্টাবো এবং ডিমের ফোম একটুও পড়ে যাবে না। দেখলেন তো ডিমের ফোম কি একটুও নড়াচড়া করছে? নড়াচড়া করছে না, তার মানে ডিমের ফোমটা খুব পারফেক্টলি সেট হয়েছে। এখন এখানে আমি তেল ও ডিমের কুসুম ধীরে ধীরে অ্যাড করে দিব। প্রথমে নিয়ে নিচ্ছি তেল, একটু বিট করে নিব এবং যখন বিট করা হয়ে যাবে তখন আমি এর মাঝে বিট করতে করতেই ডিমের কুসুম দিয়ে দিব। একটা ডিমের কুসুম মিক্স করে নেওয়ার পরে আমি এখানে আরেকটা কুসুম দিয়ে দিচ্ছি। এখন এই ডিমের 2টো কুসুমকে আমরা ডিমের সাদা অংশের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স নিয়ে নিব এবং একটু বিট করে নিব, তবে ওভারবিট করা যাবে না। যদি ডিমের কুসুম দেওয়ার পরে আমরা এটাকে ওভারবিট করে থাকি তাহলে আমাদের এই ফোমটা নষ্ট হয়ে যাবে এবং তখন কেক আর স্পঞ্জি হবে না।
মিক্স করা হয়ে গেলে আমাদের বিটারটাকে আমরা অফ করে দিব এবং আমাদের এই ফোমের মিক্সচারটা কতটুকু ঠিক হয়েছে সেটা দেখানোর জন্য আমি আবার আপনাদেরকে বাটিটি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণ থকথকে হয়েছে। এমন পর্যায়ে আসলে বুঝে নেবেন যে আমাদের মিক্সচারটা সম্পূর্ণ রেডি এবং এখন আমি আমাদের শুকনো উপকরণটাকে এর মাঝে দিয়ে দিব। আমরা যে হাফ কাপ ময়দা এবং হাফ চা চামচ বেকিং পাউডার চেলে রেখেছিলাম এটাকে আমরা আবার 3-4 বারে এই ডিমের ফোমের সাথে মিক্স করে নিব এবং এটা খুবই আস্তে আস্তে করতে হবে। এই ক্ষেত্রে একদম তাড়াহুড়া করা যাবে না, যতটা আস্তে সম্ভব আপনারা এটাকে মিক্স করে নেবেন। শুকনো উপকরণগুলোকে এদিকে মিক্স করতে থাকবো এবং অপর দিকে আমরা আমাদের যেই পাত্রে কেকটাকে বেক করব সেই পাত্রটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। আমি এখানে 3 বারে শুকনো উপকরণটিকে এই ডিমের ফোমের সাথে মিক্স করেছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে অল্প অল্প করে 3-4 বারে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করার জন্য। তাহলে এটি খুব ভালোভাবে ফোমের সাথে মিক্স হয়ে যাবে, কোনো দলা পেকে থাকবে না এবং ভিতরে লাম্পস থাকারও পসিবিলিটি অনেক কমে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আমরা এটা চুলায় বেক করছি, চুলায় বেক করলে একটু আধটু বাবল থেকে যায় এবং আমাদের কিছু কিছু লাম্পস থাকবেই। এটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা নর্মালি স্পঞ্জ কেকটাকে হুইপড ক্রিম দিয়ে ডেকোরেট করে থাকি। যদি কোনো লাম্পস বা কোনো বাবল থেকেও থাকে সেই ক্ষেত্রে হুইপড ক্রিম দিয়ে কাভার করলে সেটা একদম ঢেকে যায় এবং সেটি বোঝাও যায় না আর দেখতে খারাপ লাগারও কোনো চান্স থাকে না। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখে বুঝতে পারছেন আমি এখানে কতটা পরিমাণ সফটলি এই কাজটা করছি। এই কাজটা খুবই সময় সাপেক্ষ একটা কাজ, আপনাকে অনেক সময় নিয়ে ধীরে ধীরে এই কাজটা করতে হবে। এই ক্ষেত্রে তাড়াহুড়া করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, আর যদি ডিমের ফোমটা একবার নষ্ট হয়ে যায় তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার কেক একদম স্পঞ্জি হবে না, আপনার কেক ফুলবে না, আপনার ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে সিলিকনের স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এভাবে ঘুরে ঘুরে আরেকবার ফোল্ড করে নিব। আমাদের 1 পাউন্ড কেকের জন্য 6 ইঞ্চি মোল্ড একদম পারফেক্ট। তবে আপনারা যদি চান তাহলে এখানে 7 ইঞ্চির মোল্ডও ইউজ করতে পারেন। তবে 7 ইঞ্চির মোল্ড যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনার কেকটা একটু ফ্ল্যাট হবে এবং এটার ওজন প্রায় 1.5 পাউন্ডের কাছাকাছি চলে আসবে। আপনারা নিশ্চয়ই এই ব্যাটারের থিকনেসটা দেখতে পাচ্ছেন, এটা কতটা পরিমাণ থিক হয়েছে। ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে আমরা এভাবে চারিদিকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে নেব এবং এরপরে আমরা এই মোল্ডটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব। ট্যাপ ট্যাপ করলে তাহলে ভিতরে বাবলস ক্রিয়েট হয় না এবং কোনো লাম্পস থাকে না। এখন চুলার আঁচ একদম লো মিডিয়ামে রেখে আমরা প্রিহিটেড পাত্রে এই মোল্ডটাকে বসিয়ে দিব এবং 20 মিনিটের মতো আমরা অপেক্ষা করব। 20 মিনিটের মধ্যে আমাদের এই স্পঞ্জ কেকটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। কেক বেক হওয়ার পরও আমরা প্রায় 4-5 মিনিটের মতো এই মোল্ডটাকে কেকের পাত্রে রেখে দিব এবং তারপরে এটাকে আমরা কেকের পাত্র থেকে বের করে নিব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমরা এটিকে ডিমোল্ড করে নিব। আমাদের পারফেক্ট স্পঞ্জ কেক একদম রেডি। আপনারা চাইলে এটাকে হুইপড ক্রিম দিয়ে ডেকোরেট করেও খেতে পারেন অথবা চাইলে ব্যাটারের মাঝে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেও খেতে পারেন। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কেকটা কতটা পরিমাণ নরম হয়েছে, কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে। আপনারাও চাইলে আমার এই রেসিপি হুবহু ফলো করে বাসায় চুলাতে খুব সহজেই স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারবেন। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। আমি হুইপড ক্রিম কেকের ক্ষেত্রে 3টা লেয়ার করে থাকি। আপনারা চাইলে এখান থেকে 4টা বা 5টা লেয়ারও বের করতে পারেন। তবে 4টা-5টা লেয়ার বের করলে আপনাদের লেয়ারগুলো একটু পাতলা হবে এবং সেক্ষেত্রে হুইপড ক্রিম বেশি লাগবে এবং আপনাদের কেকের ওজনটাও অনেক বেশি হয়ে যাবে। 3টা লেয়ার করার কারণে এখানে স্লাইসের পুরুত্বটি ঠিক এরকম হবে। আপনারা যদি এর থেকে বেশি লেয়ার করতে চান সেক্ষেত্রে লেয়ারের এই পুরুত্বটি আরও অনেক চিকন হয়ে যাবে বা অনেক পাতলা হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা এ ধরনের আরও বেকিং টিপস পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।